নিজের বাড়িতে আসতে কারণ লাগে, যেই বাড়িতে সারা জীবনের জন্য ঠাঁই হয়ে গেছে, তো সেখানেই আপনি আসতে বিলম্ব করলেন? আরে তুই তো জানিস ভাইয়ের সাথে লন্ডনে ছিলাম, চলে আসতাম কিন্তু ভাইয়ের কাজে আটকে গেলাম। বাই দ্য ওয়ে ভাবি, আপনাকে কিন্তু অপরূপ লাগছে। হয়েছে, আর পাম দিতে হবে না। তোকে বলেছিলাম না মোবাইলে যে আমাদের বাড়িতে একটা কিউট মেয়ে এসেছে, আয় পরিচয় করিয়ে দিই। কথাটা বলি তুলিকে ডাক দিল ইনশিতা। মুচকি হেসে তুলি ওদের দিকে এগিয়ে গেল। মেয়েটা তুলিকে অবলোকন করল ভালো করে, মিষ্টি হেসে বলল, বাহ, বেশ মিষ্টি দেখতে তো। তুলি পরিচয় হ, ও এই বাড়ির আরও একজন সদস্যের সাথে আমাদের ভাবি স্বামীরা সম্পর্কে আমার ননদ হয়। তুলির চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। হারিয়ে ফেলার ভয়ে বুকে শুরু হলো আর্তনাদ। ছোট্ট মনে নেমে এলো বিষাদের ছায়া। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করল, ভাবি মানে? তীক্ষ্ণ নজরে তাকালো সামিরা। ইনশিতা হেসে বলে উঠল, আরে বুঝিস নাই, আদ্র ভাইয়ার বউ। আদ্র ভাইয়া তো। পুরো দুনিয়া থমকে গেল তুলির। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বাক্যটা হয়তো শুনেছে সে। চোখ ভর্তি হলো জলে। কোনো মতে আটকে রাখার চেষ্টায় নেমে পড়েছে। আর কোনো কথা শোনার শক্তিটুকু নেই তার। পুরো শরীর আশার হয়ে পড়ছে। বুকে অসহনীয় ব্যথা হচ্ছে, তীব্র থেকে তীব্রতর ব্যথা। শ্বাসটুকু নিতে পারছে না। মাথা ঘুরে পড়ে যেতে নিলেই কথা থামিয়ে পেছন থেকে আঁকড়ে ধরল ইনশিতা। আতঙ্ক কণ্ঠে জিজ্ঞেস করল, এই তুলি, কি হয়েছে তোর? মুখ দিয়ে একটা কথাও উচ্চারিত করতে পারছে না তুলি। ইনশিতার হাতটা চেপে ধরে বহু কষ্টে বলল, আমার রুমে দিয়ে এসো আপু। সাথে সাথে চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। শত শত তারার মেলা দেখানো মানুষটা নিমিষেই তুলির কল্পনার আকাশটা ঢেকে দিল মেঘে। শত শত তারার মেলা দেখানো মানুষটা নিমিষেই তুলির কল্পনার আকাশটা ঢেকে দিল মেঘে। ফ্লোরে বসে বিছানায় হেলান দিয়ে বসে আছে তুলি। দু চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে অবাধ্য জল। এলোমেলো হয়ে আছে শরীরের কাপড়টা। চুলগুলো কেমন ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে। আজ তুলি নিজেকে হারিয়ে ফেলেছে। নিজের অস্তিত্বে যে মানুষটাকে মিশিয়ে নিয়েছিল, সেই মানুষটাই বিলীন করে দিল তুলির অস্তিত্ব। কোনো প্রতিক্রিয়া নেই তুলির। পাথর হয়ে পড়ে আছে মেঝেতে। ভিতরটা কাঁদছে চিৎকার করে, অথচ সেই কান্নার কোনো আওয়াজ নেই। কি অবলীলায় শব্দবিহীন হু হু করে কেঁদে উঠছে মনটা। গভীর চিন্তায় নিমগ্ন তুলি। তাচ্ছিল্যর হাসি পাচ্ছে তার নিজের 17 বছরের জীবনটাকে নিয়ে। প্রত্যেকটা মানুষ তার হৃদয় ভঙ্গ করতে যেন সর্বদাই প্রস্তুত থাকে। ভালোবাসা কি এতটাই বাজে নেশা? কেন এই নেশায় ডুব দিয়ে তুলি ভেঙে পড়ছে বারবার? কেন তুলির যন্ত্রণা হচ্ছে বুকের ঠিক মাঝখানটায়? কেন মরে যেতে ইচ্ছে করছে তার? সে তো বিশ্বাস করেছিল, ভালোবেসেছিল। তবে কেন আদ্র এত যত্ন করে ভালোবাসা শিখিয়ে কঠোরভাবে ভেঙে দিল? এত নিখুঁত অভিনয় হয়? এত যত্নে গড়া মায়ায় জড়ানো তীব্র ভালোবাসা কখনো অভিনয় হতে পারে? প্রশ্নগুলো মনে আঁকড়ে ধরেই ডুকরে কেঁদে উঠল তুলি। এতক্ষণের চেপে রাখা কান্নাগুলো মুক্তি পেল। উচ্চ শব্দে তুলির চিৎকার প্রতিধ্বনিত হতে লাগলো চার দেয়ালের মাঝে। ভালোবাসায় এত যন্ত্রণা আদ্র, আগে কেন জানলাম না আমি? তবে তো আমি আমার মনটাকে বেঁধে রাখতাম, কখনো আপনার নিকট সঁপে দিতাম না। কেন এই অসহনীয়শীল যন্ত্রণা আমার ভাগে ডেকে দিলেন আদ্র? কোথায় আপনি? আমায় ডুবিয়ে হারিয়ে গেলেন। সারাটা জীবন এই যন্ত্রণা যে আমায় কুড়ে কুড়ে খাবে আদ্র, আমি পারছি না। আমার পক্ষে যে সহ্য করা সম্ভব না। কি করব আমি? কি করব? একটু বলে দিন প্লিজ। যেদিন থেকে আপনার ভালোবাসায় জড়িয়েছি, প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে ভয় ভয় কাটাতে হয় আমার। মনে হতো এই বুঝি আমার আদ্রকে কেড়ে নেবে কেউ, অথচ
আমার ভয় পাওয়া তো নিছক ছিল। আপনি তো কখনো আমারই ছিলেন না আদ্র, কখনো আমার ছিলেন না। আপনি তো অন্য কারো, পাপ করেছি আমি, অন্য কারো স্বামী কেড়ে নিতে চেয়েছি। তুলির আত্মচিৎকার সারা ঘরময় ভেসে বেড়াচ্ছে। আবেগী মনে দুবার বেদনার সম্মুখীন হয়েছে মেয়েটা। একজনকে বিশ্বাস করে এবং অপরজনকে নিজের অস্তিত্বে মিশিয়ে। কষ্টগুলো সময় বেঁধে বাড়তেই লাগলো। সেই সাথে বেড়ে গেল কান্নার বেগ। এ বয়সে এত ধাক্কা কিভাবে সইবে মেয়েটা? কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল আলতার মতো টুকটুকে লাল হয়ে আছে। যেই চোখে কল্পনায় কিছু সময় আগেও ফুটে উঠেছিল লজ্জার ছাপ। বউ সেজে আদ্রর জন্য অপেক্ষা করার মুহূর্ত, ডাগর ডাগর সেই আঁখি দুটোতে সময়ের ব্যবধানে কষ্টের ছাপ। সময়ের সাথে কত কিছু বদলে যায়। কেউ কষ্ট কাটিয়ে সুখের আভাস পায়, তো কেউ হারানোর যন্ত্রণায় ছটফট করে সারাক্ষণ। হাতের নীল কাচের চুড়িগুলোর দিকে তাকিয়ে হাহাকার করে উঠল তুলির বুকটা। চুড়িগুলো যে আদ্রর কিনে দেওয়া। নিমেষেই মনের মধ্যে জমে থাকা কষ্ট অভিমানে পরিণত হলো। রাগে কষ্টে অভিমানে হাতটা আছড়াতে লাগলো ফ্লোরে। রিমঝিম আওয়াজ তুলে একের পর এক ভাঙতে লাগলো চুড়িগুলো। সাদা ফ্লোরে গড়িয়ে যেতে দেখা গেল লাল তরল রক্ত। কাচের টুকরো গেঁথে গেছে তুলির কোমল হাতে। দাঁতে দাঁত চেপে সহ্য করে নিচ্ছে মেয়েটা। এই ব্যথা যে তাকে ব্যথিত করতে পারছে না। সামান্য ব্যথাটুকু কিভাবে ভাঙবে তুলিকে? সে তো পুড়ে যাচ্ছে প্রণয়ের দহনে। একসময় রক্ত দেখেও চিৎকার দেওয়া মেয়েটা নেতিয়ে পড়েছে কষ্টের ভারে। ইনশিতার রুমে পায়চারি করছে চিন্তিত হয়ে। খুব কান্নাও পাচ্ছে তার। তুলিকে রুমে নিয়ে যাওয়ার পর শরীর খারাপ লাগছে বলে রেস্ট নেবে জানালো। তাই ইনশিতাও সামিরা চলে এসেছে। কিন্তু ইনশিতার কিছুই ভালো ঠেকছে না। দুশ্চিন্তা হচ্ছে তুলির জন্য। আমরিন গিয়ে ডেকেছিল অনেকবার, কিন্তু তুলি দরজা খোলেনি। অজানা ভয়ে চোখ মুখ শুকিয়ে এলো আমরিনের। ভুলেও নিচে গিয়ে জানানো যাবে না কোনো কিছু। তাই তড়িঘড়ি করে ফোন দিয়ে আদ্রকে জানালো। মিনিট 10 অতিবাহিত হয়ে গেছে। আমরিন ওপর থেকে সদর দরজার দিকে তাকাতেই দেখল আদ্র ঢুকছে হুড়মুড়িয়ে। 25 মিনিটের রাস্তা 10 মিনিটেই পার করে চলে এসেছে। অস্থির ভাব স্পষ্ট। সবাই ডাকলেন অথচ ফিরেও তাকাচ্ছে না আদ্র। আদ্রর বাবা রাদীপ সাহেব রেগে গেলেন প্রচণ্ড। আদ্র সবসময় ওনার কথার অবাধ্য হন, তা আজ নতুন নয়। সায়রা বেগম সামলে নিলেন কোনো মতে। ছেলের পিছু পিছু ছুটে চললেন তিনিও। ভাইয়ের দিকে এগিয়ে গেল আমরিন। একদমে বলল, তুলি কোনো সাড়া দিচ্ছে না ভাইয়া, আমি অনেকবার দেখেছি ভিতর থেকে দরজা লক করা। নিজেকে সামলে নিয়ে রুমে গেল আদ্র। সায়রা বেগম মেয়ের কথায় বুঝতে পারছেন খারাপ কিছু ঘটেছে। যেতে নিলে আমরিন আটকে দিল মাকে। তুমি যেও না আম্মু। তুলি কি হয়েছে আমরিন? একটু শরীর খারাপ, তুমি ঈশিতা আপুকে নিয়ে নিচে যাও, ভাইয়া ঠিক সামনে নেবে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ইনশিতাকে নিয়ে নিচে চলে গেলেন সায়রা বেগম। আমরিনও নিজেকে স্বাভাবিক করে সামিরার সাথে নিচে চলে আসলো। বারান্দা টপকে তুলির রুমে আসলো আদ্র। মেঝেতে তরল রক্ত চাক্ষুষ হতেই আদ্রর চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল সাথে সাথেই। অগ্নিবর্ষণ হতে লাগলো দু চোখ থেকে। কপালের রগগুলো ফুলে গেছে। রাগে থরথর করে কাঁপতে লাগলো পুরো শরীর। চোখের পলকেই যন্ত্রণাগুলো হৃৎপিণ্ডে ছুরি গাঁটতে লাগলো। হাত দুটো মুষ্টিবদ্ধ করে দু হাঁটু গেড়ে বসলো তুলির সম্মুখে। কারো আভাস পেতেই মেঝে থেকে অশ্রুসিক্ত চোখ সরিয়ে উপরের দিকে তাকালো তুলি। প্রচণ্ড জোরে ধুক করে উঠল তুলির বুকটা। আদ্রর রক্তিম চোখে পানি টলমল করছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্র তার দিকে। তুলির কষ্ট যেন হু হু করে আরো বেড়ে গেল। কিছু বলতে চেয়েও অভিমানে আটকে যাচ্ছে সব কথা।
হাতে আদ্রর স্পর্শ পেতেই জ্বলে উঠল হাতটা। নীল বর্ণের চোখে রক্তিমাভা, চোয়াল শক্ত, কপালের রগ ফুলে আছে, তবু সবকিছু উপেক্ষা করে আদ্র ব্যস্ত হয়ে পড়ল তুলির হাতে গেঁথে যাওয়া কাজগুলো খুলতে। অযাচিত নয়নে আদ্রর দিকে তাকিয়ে চোখে থেকে ঝরে যাচ্ছে পানি। এত রাগ আদ্রর চোখে মুখে, অথচ তুলির কেয়ার করতে মগ্ন সে। তুলির মন বলছে আদ্রর এই রাগ, চোখে টলমল করা পানি, তীব্র কষ্ট, যন্ত্রণার ক্লেশ ছড়িয়ে ছিটিয়ে আছে আদ্রর বুকে। এতটুকু ভালোবাসা পেয়ে যেন তুলির অভিমান গলে যাচ্ছে। ইচ্ছে করছে আদ্রর বুকে ঝাঁপিয়ে পড়তে, আদ্রর বুক ভিজিয়ে সব কষ্ট মুক্ত করে দিতে। কিন্তু তুলির যে আর সেই অধিকার নেই। ইনশিতার বলা কথাটা কানে এসে বাজতে লাগলো। প্রচণ্ড ক্ষোভে হাতটা টেনে ছাড়িয়ে নিল আদ্রর হাত থেকে। ঢুলতে ঢুলতে উঠে দাঁড়াতেই ছিটকে পড়ল আদ্রর বুকে। এক হাতে আগলে নিল আদ্র, অন্য হাত দিয়ে গালে হাত রাখল। শরীরের অবশিষ্ট শক্তি দিয়ে আদ্রর বুকে হাত দিয়ে ঠেলতে লাগলো তুলি। গলায় জোর দিয়ে চিৎকার করে উঠল, হাউ ডিয়ার ইউ! কোন সাহসে আপনি আমায় স্পর্শ করেছেন? আপনার অপবিত্র হাত দিয়ে আমায় স্পর্শ করবেন না। লজ্জা করে না? স্ত্রী থাকার শর্ত অন্য একটা মেয়েকে এভাবে স্পর্শ করতে? চরিত্রহীন একটা। কথাগুলো কর্ণধার হতে ধপ করে বিছানায় ফেলে দিল আদ্র তুলিকে। কোমরে ব্যথা পেয়ে কুঁকড়ে উঠল তুলি। শব্দ করে কেঁদে উঠল ভীষণ জোরে। মাথার চুলগুলো টেনে মাথা নিচু করে বসে পড়ল আদ্র। চোখ থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়ছে ফ্লোরে। নিজেকে স্বাভাবিক রাখতে চেয়েও পারছে না। তুলির মুখের বিষাক্ত বাক্যটা শুনে রাগের মাত্রা বেড়ে গেল চরচর করে। তুলির কান্নার আওয়াজ অস্বাভাবিক করে তুলছে তাকে। পাশের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে ড্রেসিং করতে লাগলো তুলির হাতে। তুলি এখনও চোখ বুজে কেঁদেই যাচ্ছে। কেন অন্য কারো স্বামী হয়েও আদ্র তার এত কেয়ার করছে? হাতটা ব্যান্ডেজ করে দিয়ে অন্য হাতে টেনে তুলল তুলিকে। ঝাপসা দৃষ্টিতে আদ্রর দিকে চাইল তুলি। আদ্রর ঠোঁটে তাচ্ছিল্য হাসি। ভালোবাসি বললে কি ভালোবাসা যায়? তুইও পারিস নে, কারো মুখের কথায় তুই আমায় চরিত্রের উপাধি দিয়ে দিলে। কি বলেছিলি ছেলেটা? আমার উপর তোর অটুট বিশ্বাস, তাই না? এই তোর বিশ্বাস? কথাগুলো বলে মৃদু হাসলো আদ্র, যেই হাসির পিছনে লুকিয়ে আছে অজস্র বেদনা, তীব্র আঘাত। তুলি নিশ্চুপ। রাগী স্বরে চিৎকার করে উঠল আদ্র, তুই কি আদৌ অনুভব করতে পেরেছিলে আমার ভালোবাসা? যদি অনুভব করতে পারতে তাহলে বুঝতে পারতে তোকে ছাড়া কতগুলো কষ্টের প্রহর কাটিয়েছে আমি। তোকে নিজের কাছে আনার জন্য বদ্ধ হয়েছে নিজের বাবা মায়ের কাছে। একটুখানি বিশ্বাস রেখে আমাকে জিজ্ঞেস করতে পারতি না? বিশ্বাস করলে অন্য কারো কথায় কান খুলে শোনো রাখ, আমি বিবাহিত না। নিজের সবটুকু দিয়ে তোকে ভালোবেসেছি তুলে, তার বদলে এই প্রতিদান দিলি তুই? কি বলেছিস আমি ক্যারেক্টারলেস? আজ তোকে বোঝাবো চরিত্রহীন কাকে বলে। কথাটা বলেই তুলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল আদ্র। চুলের পিছনে হাত গলিয়ে শক্ত করে চেপে ধরল নিজের সাথে। এতক্ষণের জমানো রাগ ঝাড়তে লাগলো ঠোঁটের উপর। আদ্রর ঘাড়ে খামচে ধরে কেঁদে দিল তুলি। ঠোঁট ছেড়ে দিয়ে গলায় সজোরে কামড় বসালো আদ্র। তুলির মাথাটা বুকে চেপে ধরে ভেজা কণ্ঠে বলে উঠল, তোমার জন্য নিজেকে শেষ করে দিতে রাজি আছি তুলে। তাহলে তুমি কিভাবে আমার ভালোবাসাটা অবিশ্বাস করলে? আমার খুব কষ্ট হচ্ছে। তোমার রক্তগুলো দেখে জীবনের প্রথম হৃদয়টা কেঁপে উঠেছে আমার। কত রক্ত দেখি প্রতিদিন, এমন কষ্ট তো কোনোদিন হয়নি। তোমার কিভাবে সাহস হলো রক্তে জড়ানোর? তোমাকে খুন করে নিজে মরে যেতে ইচ্ছা করছে। আমার এত বছরের ভালোবাসাকে এক নিমিষেই বিষিয়ে দিলে তুমি। আমি কখনো ক্ষমা করবো না তোমাকে, কখনো না। নীরবে কেঁদে যাচ্ছে তুলি। উপলব্ধি করতে পারছে আদ্রর কষ্ট। ভুল করে ফেলেছে। আদ্রর ভালোবাসা অনুভব করতে অক্ষম সে। একটুখানি বিশ্বাস রেখে আদ্রর কাছ থেকে সত্যিটা জানতে চাইতে তো পারত।
সব অভিমান নিঃশেষ হয়ে গেল তুলির। আদ্রকে আঁকড়ে ধরতেই টেনে বুক থেকে সরিয়ে দিল। সাদা শার্টে লেপ্টে আছে তুলির রক্ত। মেঝেতে রক্তগুলোর দিকে চোখ পড়তেই দু চোখ বন্ধ করে নিল আদ্র। হাত মুঠ করে বলে উঠল, তুই আমার ভালোবাসার না, ঘৃণার যোগ্য। আজ থেকে তুই শুধু আমার ঘৃণাটাই অনুভব করবি। বিছানা থেকে উঠল তুলি। আদ্রর কাছে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার ভুল হয়ে গেছে আদ্র। এক সেকেন্ডের জন্য মনে হয়েছিল আমাকে কেউ শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছে। হিংসিত আপুর কথাটা আমায় স্বাভাবিক থাকতে দেয়নি আদ্র। আপনাকে হারানোর ব্যথাটা আমি সহ্য করতে পারিনি। মনে হয়েছে আপনি বোধহয় আমায় ঠকিয়েছেন। কথাটা শুনে পাশের দেয়ালে লাগাতার ঘুষি মারতে লাগলো আদ্র। আজ যদি নিজের রাগ দমাতে না পারে তবে হয়তো সত্যি সত্যি খুন করে বসবে তুলিকে। এত ভালোবাসা দিয়েও আজ আঘাত পেতে হচ্ছে তার। বিরহ পাওয়ার জন্য তো সে এতগুলো বছর অপেক্ষা করেনি। নিজেকে সংযত রেখে অপেক্ষা করেছে তুলির বড় হওয়ার। তবুও তুলি তাকে অবিশ্বাস করে নিজের ক্ষতি করল। আটকে উঠল তুলি। দৌড়ে গিয়ে থামাতে চেয়েও থামাতে পারছে না আদ্রকে। কাঁদতে কাঁদতে বসে পড়ল আদ্রর পা জড়িয়ে। নরম স্বরে বলে উঠল, আমি আর কখনো আপনাকে অবিশ্বাস করব না আদ্র। কোনো দিনও আর নিজের ক্ষতি করার চেষ্টা করব না। আদ্রর হাত থেকে রক্ত ঝরছে। তুলির দিকে এক পলক চেয়ে এক হাত ধরে উঠিয়ে টেনে নিয়ে যেতে লাগলো নিচে। তুলিকে টেনে নিচে নিয়ে আসলো আদ্র। সামিরার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করলো। সবার দৃষ্টি গেল আদ্রর হাতের মুঠোয় থাকা তুলির হাতের দিকে। ছ্যাত করে উঠল সামিরার বুকটা। পানিতে ভরে এলো আঁখি দুটো। ছেলের হাত থেকে রক্ত ঝরতে দেখে আটকে উঠলেন সায়রা বেগম। দৌড়ে ছেলের কাছে আসতেই আদ্র হাতের ইশারায় থেমে গেলেন তিনি বুঝতে পারছেন আজ এখানে প্রলয় হবে। স্বামীর দিকে অসহায় চোখে চাইলেন। রাদীপ সাহেব রেগে আছেন, প্রচণ্ড রেগে গেছেন আদ্রর কাণ্ডে। আদ্রর বড় চাচা তীক্ষ্ণ নজরে তাকিয়ে রইলেন। রাদীপ সাহেব রাগী স্বরে ধমকে উঠলেন, এসব কি হচ্ছে আদ্র? তুমি তুলির হাত ধরে রেখেছো কেন? ওর মুখ দেখে বোঝা যাচ্ছে ব্যথা পাচ্ছে। ছাড়ো ওকে। ইনশিতা, আমরিন, রনক সবাই অবাক চোখে চেয়ে আছে আদ্রর দিকে। কেউই আদ্রর ভাবভঙ্গি বুঝতে সক্ষম হচ্ছে না। তুলির হাতে ব্যান্ডেজ দেখে আমরিনের বুঝতে বাকি রইল না তুলি কোনো পাগলামি করেছে যার কারণে তার ভাই এতটা হাইপার হয়ে উঠেছে। আমরিন বয়সে ছোট হলেও তার মাঝে বেশ ম্যাচুরিটি লক্ষ্য করা যায়। কোনো কিছু বলা বা করার আগে ভেবেচিন্তে করা। সহজেই কোনো কিছুতে পা বাড়ায় না। বাচ্চামোর স্বভাবও তার মাঝে নেই। তুলির হাতটা দেখে কষ্টে জড়ো হলো মনে। মেয়েটা কয়েকদিনে কেড়ে নিয়েছে আমরিনের মনটাও। বেস্ট ফ্রেন্ড কম বোন বলে আখ্যায়িত করে আমরিন। শুকনো একটা উত্তপ্ত শ্বাস ছেড়ে আদ্রর দিকে মনোযোগ দিল। আদ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাদীপ সাহেবের দিকে। ওনার কথাটা কর্ণপাত হতেই তাচ্ছিল্য স্বরে বলে উঠল, আপনি এই মেয়েটার সামান্য ব্যথাটুকু অনুভব করতে পারছেন, অথচ আমি যে বছর বছর ধরে আগুনে পড়ছি সেটা পরিলক্ষিত হয়নি আপনার? আমার বুকের তীব্র ব্যথা কখনো বুঝতে চেষ্টা করেছেন বাবা হিসেবে? ছেলের আর্তনাদ বোঝার ক্ষমতা আছে আপনার? থাকলে তো কঠিন হতে পারতেন না আপনি। আপনার পায়ে পড়ে কেঁদেছিলাম, কিন্তু আপনি তুলিকে আনার বদলে জুড়ে দিয়েছিলেন শর্ত। এ বাড়িতে ওকে নিয়ে তো আসলেন, অথচ দেয়াল তুলে দিলেন ওর আর আমার মাঝে। রাদীপ সাহেবের ভেতরটা কেঁপে উঠল ছেলের কথা শুনে। তবুও তেজি স্বরে বলে উঠলেন, একটু বেশি হচ্ছে আদ্র। এখন তুমি বাড়াবাড়ি কেন করছো? তুমি কিন্তু কথা দিয়েছো বিয়েটা তুমি করবে। সো এখন এসব বাদ দাও, সিন ক্রিয়েট করা বন্ধ করো। তুলি এতক্ষণ চুপ করে সব শুনছিল। বুঝতে পারছে তার জন্য বাবা ছেলের মধ্যে ঝামেলা বেঁধে যাচ্ছে। তাই আর চুপ না থেকে মাথা তুলে আদ্রর দিকে তাকালো। কাপা কাপা কণ্ঠে বলল, ঝামেলা বাঁধাবেন না আদ্র। খালু,
স্টপ। জোরে ধমকে উঠল আদ্র। ভরকে গেল সবাই উচ্চ ধমকে। আদ্রর রাগ সম্পর্কে সবারই কম বেশ ধারণা আছে। তুলির শরীরের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেল ভয়ে, কাঁপতে লাগলো থরথর করে। তুলিকে সোফায় বসিয়ে দিল আদ্র। সামনের টেবিল থেকে এক গ্লাস পানি এগিয়ে দিল তুলির দিকে। ভয়ে শরীর এত কাঁপছে যে গ্লাসটা পর্যন্ত ধরতে পারছে না মেয়েটা। তুলির পাশে বসে যত্ন করে পানিটা খাইয়ে দিল আদ্র। সবাই ফ্যাল ফ্যাল নয়নে চেয়ে রইল। এত সিরিয়াস মোমেন্টেও আদ্র তুলির জন্য শান্ত হয়ে গেছে। সবাইকে উপেক্ষা করে তুলির কেয়ার করতে ব্যস্ত হয়ে পড়েছে। কে কে উপস্থিত আছে তাতে যেন আদ্রর কোনো ভ্রুক্ষেপ নেই। তার কাছে যেন তুলিই প্রথম প্রায়োরিটি। গ্লাসটা টেবিলে রেখে নিজের পকেট থেকে রুমাল বের করে তুলির কপালের ঘামগুলো মুছে দিল আদ্র। ভয়ে থরথর করে ঘামছে মেয়েটা। আদ্র গালে হাত রাখতেই লজ্জায় নুয়ে গেল, সাথে সাথে শীতল হয়ে গেল আদ্রর বুকটা। এই মেয়েটার লজ্জা মাখা মুখ আদ্রর রাগ কমানোর টনিক। হাতটা সরিয়ে কোমল স্বরে বলল, বড়দের মাঝে আর কথা বলবে না তুলি। বাবার আমাকে কথা বলতে দাও। বাধা প্রদান করা আমার একদম পছন্দ নয়। আর তোমার জন্য কোনো ঝামেলা বাঁধেনি। বাবু তোমাকে খুব পছন্দ করেন। ওনার সব প্রবলেম তো আমাকে নিয়ে। আমাকে খুব একটা পছন্দ করেন না তিনি। ওনার কথা মোতাবেক আমি ছোট থেকে ওনার অবাধ্য। রিল্যাক্স থাকো। এত ভয় পাচ্ছ কেন? আই সরি উচ্চ স্বরে ধমক দেওয়ার জন্য। আবারও নরম স্বরে কথাটা বলল আদ্র। মনের মধ্যে ভালো লাগা ছেয়ে গেল তুলির। প্রকাশ না করতেই আদ্র সবসময় তার মনের কথা বুঝে যায়। এমন একরোখা রাগী মানুষ এত সুন্দর করে ভালোবাসতে পারে? তুলির নিজেকে এই মুহূর্তে পেশেন্ট মনে হচ্ছে, যার আদ্রর মতো বেস্ট একজন ডাক্তার সাহেব আছে। কথাগুলো শেষ করে রাদীপ সাহেবের সামনে এসে দাঁড়ালো আদ্র। রাদীপ সাহেব গম্ভীর মুখে আদ্রর দিকে চেয়ে আছেন। হালকা হাসলো আদ্র। দৃষ্টি স্থির রেখে বলতে শুরু করলো, আমি তো সিন ক্রিয়েট করছে, আর আপনি বাবার অধিকার পেয়ে আমার জীবনটা শেষ করে দিচ্ছেন। আমি তুলিকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। জানা সত্ত্বেও আপনি আমায় বাধ্য করছেন অন্য কাউকে বিয়ে করতে। আসলে আপনি বললে ভুল হবে, করেছে তো আপনার ভাই। আদ্রর কথা শুনে রাদীপ সাহেবের বড় ভাইয়ের দিকে ফিরে তাকালো সবাই। কারো মাথায় কিছুই ঢুকছে না। সামিরার চোখের পাপড়ি পানিতে ভিজে যাচ্ছে বারবার। আদ্রর মুখে তুলিকে ভালোবাসার কথা শুনে আর্তনাদ করে উঠল ভিতরটা। আদ্র ইনশিতার মাথায় হাত রাখলো। ভাইয়ের উপর বিশ্বাস আছে তোর? আমি তোর খারাপ যেতে পারি কখনো? ভাইকে জড়িয়ে ধরলো ইনশিতা। কিছু না বুঝতে পারলেও আলতো হেসে বলল, কখনো না। আমরিনার আমার কাছে তুমি শুধু একজন বড় ভাই না, আমাদের ভালোবাসার আরেক নাম তুমি ভাইয়া। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আদ্র। অনেক সহ্য করেছে, আর থাকতে পারবে না অশান্তির এই বেড়াজালে। বোনের জন্য চিন্তিত ছিল, তাও যেন অনেকাংশে দূর হয়ে গেল। গত একটা বছর ধরে চিন্তাটা করে করে খাচ্ছিল তাকে। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা রনকের দিকে তাকিয়ে বলল, আমি জানি তুই থেকে অনেক ভালোবাসিস। ভালোবাসার মানুষটার পাশাপাশি পরিবার ইম্পর্ট্যান্ট। কিন্তু তুই কি এটা জানিস, তোর বাবা আমার ও সামিরের বিয়ের শর্ত রেখে তোর অঞ্চিতার বিয়ের জন্য রাজি হয়েছে? আমার বাবাকে বলা হয়েছে সামিরাকে আমি বিয়ে না করলে কখনো অঞ্চিতাকে তোদের বাড়ির বউ করে নিবে না। বিস্ময়ে থ মেরে রইল রনক। সায়রা বেগম, রাদীপ সাহেব ও ওনার বড় ভাই বাদে সবাই রীতিমতো চমকে আছে। আদ্রর থেকে চোখ ফিরিয়ে সামিরা ও রনক তাদের বাবার দিকে তাকালো এক নজরে। বিস্ময় কাটিয়ে সামিরা বলে উঠল, এসব সত্যি বাবা? অপরাধীর মতো মাথা নিচু করে ফেললেন জুনায়েদ সাহেব। তুই আদ্রকে ছোট থেকেই পছন্দ করিস, বয়সের সাথে ভালোবেসে ফেলেছিস, সেটা আমি জানতে পেরে খুবই খুশি হয়েছিলাম। কিন্তু 2 বছর আগে যখন আদ্র তোর ভালোবাসা ফিরিয়ে দিয়েছিল আর তুই অশ্রু ঝরিয়ে আমার কাছে আদ্রকে চেয়েছিলি, তখন বাবা হিসেবে নিজেকে ব্যর্থ মনে হচ্ছিল। রাফিদের কাছে সরাসরি তো ও আদ্রর বিয়ের প্রস্তাব দেওয়াতে ফিরিয়ে দিয়েছিল আদ্র। অবশেষে রনক ও
ঈশিতার সম্পর্কে জানতে পেরে আবারও প্রস্তাব দিলাম যে আদ্রকে তো বিয়ে করলে আমি ঈশিতাকে রনকের বউ করব। মাথা নত করে এক নাগাড়ে কথাগুলো বলে নিঃশ্বাস ছাড়লেন তিনি। সামিরার চোখ থেকে জল গড়িয়ে পড়ল মুহূর্তেই। অশ্রুকণা মুছে আদ্রর দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি আদ্র, তাই বলে জোর করে চাই না কখনো। জোর করে তোমাকে স্বামী তো বানাতে পারবো, কিন্তু কখনো তো তোমার ভালোবাসাটুকু ভাবো না। বাবাকে ক্ষমা করে দিও। আমি বা রনক ভাইয়া কেউই জানতাম না সব। ঈশিতা আমারই ভাবি হবে। রনকও সম্মতি জানালো সামিরার সাথে। তুলি চমকিত নয়নে চেয়ে রইল। সামিরা নিজের ভালোবাসা ত্যাগ করে দিচ্ছে। কতটা ভালোবাসলে এমনটা করা যায়? সামিরাকে দেখে তুলি ভাবতেই পারেনি ওর মনটা এত সুন্দর। ইনশিতা তুলির কাছে এসে বসে হাতটা ধরল। আমায় ক্ষমা করে দে তুলি, আমার জন্য তুই কষ্ট পেয়েছিস। আমি জানতাম না ভাইয়া তোকে ভালোবাসে। তুমি ক্ষমা চাইছো কেন আপু? তোমার কোনো দোষ নেই। এতদিনের সব অবসাদ দূর হয়ে গেল আদ্রর। কথা না বাড়িয়ে তুলির কাছে গিয়ে বসল। এখন আর কোনো দুশ্চিন্তা নেই। ভাই হিসেবে বোনের জন্য থেকে গিয়েছিল, কিন্তু সামিরাকে কখনো বিয়ে করতো না সে। মনটা হুট করে বলল, কোনো শর্ত আমি মানতাম না, কারণ আমার জীবনের প্রথম শর্ত হচ্ছে আমার তোলা। মুচকি হেসে মুগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি বিহীন শূন্য আমি। আমার জীবন সঙ্গিনী হবে তো তোলা? প্রচুর পরিমাণে জড়তা ও সংকোচ ঘিরে ধরল তুলিকে। মনের কোণে উদয় হলো আবারও সুখের ঝলক। মুছে গেল সব অভিমান। বহু কষ্টে মাথা তুলে আদ্রর বাবার দিকে চাইল। সবার চোখে মুখে জানার আগ্রহ। একটু হেসে মাথা ওপর থেকে নিচে করল তুলি। সাথে সাথেই কান ভেসে এলো করতালির শব্দ। নিজের পকেট থেকে একটা আংটির বক্স বের করলো আদ্র। আজ সকালে কিনেছিল আংটিটা। ইচ্ছে ছিল তুলিকে সারপ্রাইজ দিবে আর সবকিছু ঠিক করে নেবে, কিন্তু এভাবে কিছু ঠিক করতে চায়নি সে। তবুও হয়ে গেল। পরিবারের কাউকেই কষ্ট দেওয়া উদ্দেশ্য না তার, কিন্তু তুলির অবস্থা দেখে নিরুপায় ছিল সে। সামিরা ও রনকের কাছে ছোট করতে চায়নি ওদের বাবাকে। রিংটা তুলির আঙুলে পড়াতেই হিমশীতল বাতাস বয়ে গেল তুলির পুরো দেহ জুড়ে। ভালোবাসার পরিণতির প্রথম ধাপ। তুলির চোখ ভরে এলো। এই বুঝি আরেকটু সুখ পেলেই আষাঢ়ের বর্ষণ হবে দু চোখ থেকে। সবার মুখে ফুটে উঠল হাসি। সামিরার ঠোঁটের কোণায় হাসি লেগে থাকলেও চোখে জমে আছে জল। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যার প্রহর অতিবাহিত হওয়ার পথে। ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে আদ্র। ব্যস্ত ভঙ্গিতে কিছু একটা ভেবে চলেছে। ইনশিতার বিয়ের ডেট ঠিক হয়েছে সামনের মাসের 2 তারিখে। বড় চাচা ক্ষমা চেয়েছেন অনেকবার, তবুও কিছু ভালো ঠেকছে না আদ্রর। সামিরার ব্যবহার আজ তাকে ভীষণ অবাক করেছে। মনে বাসা বেঁধেছে সন্দেহ। যেই মেয়ে সারাক্ষণ মেসেজ কল দিয়ে জ্বালাতন করত, বারবার বারবার ভালোবাসার দাবি নিয়ে উপস্থিত হতো, তার এত সহজে মেনে নেওয়াটা স্বাভাবিক লাগছে না আদর কাছে। রনকের সাথে ভালো করে কথা বলাটা জরুরি। বোনের জীবনটাকে অবহেলায় নেওয়া যাবে না কোনো ক্রমেই। তুলিকে নিজের হবু স্ত্রী বানিয়ে তৃপ্তির শ্বাস ফেললেও বাবার সাথে এই প্রথম উচ্চস্বরে কথা বলে খারাপ লাগছে অনেক। আদ্র নিজেই মাঝে মাঝে ভীষণ চমকে যায়। একটা পিচ্চি মেয়ের জন্য কতটা ডেসপারেট হচ্ছে দিন দিন। সিগারেটে আরেকটা টান দিয়ে বিড়বিড় করে বলে উঠল, কি আছে তোমার মাঝে তোলা? ছোট্ট একটা মেয়ে তুমি, অথচ ধারালো তোমার দৃষ্টি। যতবারে তোমার লজ্জার আগে মুখটা দেখে নিমেষে গায়েব হয়ে যায় আমার সব জেদ, রাগ, অভিমান। আমার মন বলে মায়াবিনী তুমি। এই যে হবু বর, আপনি আবারও সিগারেট খাচ্ছেন? অতি পরিচিত মধুর কণ্ঠ শুনে সিগারেটটা হাতের মুঠোয় চেপে ধরল আদ্র। জ্বলে উঠল হাতটা। তুলি ব্যালকনি টপকে আসতে নিলে কোমর আঁকড়ে ধরে নিজেই নিয়ে আসলো আদ্র। বুকের সাথে জড়িয়ে নরম স্বরে বলে উঠল, আমারও রিস্ক নিয়ে আসতে গেলে কেন? হাতে ব্যথা ভুলে গেলে? ওষুধ খাই দিয়ে রিস্ক নিতে বলে আসলাম।
কিন্তু তুমি আমার কথা অমান্য করে চলে আসলে। আদ্রর বুকে মাথা রেখে তুলি জবাব দিল। আপনি আমায় ক্ষমা করেছেন তো আদ্র? স্বস্তি পাচ্ছি না আমি। এখনো এখনো খুব কষ্ট হয়। কিভাবে পারলাম আমি আপনাকে অবিশ্বাস করতে? তুমি আমার অস্তিত্বে বাস করো তুলা। আমি যতই রাগ করি, অভিমান করি, দিন শেষে একটাই সত্য, তোমায় অনিঃশেষ ভালোবাসে। আমার ভালোবাসা কখনো তুমি পরিমাপ করতে পারবে না। আমি কখনো না থাকলে স্মৃতির পাথেও তুমি অনুভব করতে পারবে আমার ভালোবাসা। মনে হবে এই তো বর্তমানে আমি তোমাকে তোমার অনুভবে তোমায় ভালোবেসে জড়িয়ে নিচ্ছি আমার বাহুতে। আদ্রর দেয়ালে ঘুষি মেরে ছিলে যাওয়া হাতটা নিজের হাতে নিল তুলি। আদ্রর মুখের দিকে তাকিয়ে দেখল আদ্রর ঠোঁটে প্রশস্ত হাসি। ভালোবাসা কখনো যন্ত্রণা দেয় তো কখনো আবার ছোট্ট একটা হাসি ফোটানোর কারণ হয়ে দাঁড়ায়। তুলির একটু ভালোবাসাই তার প্রমাণ। হাতের মুঠো খুলতেই চোখ পড়ল জ্বলন্ত জায়গাটা। তখন আদ্র যে সিগারেট চেপে ধরেছিল হাতে তা চোখ এড়ায়নি তুলির। মলিন হয়ে গেল চেহারাটা। মনে মনে বলে উঠল, আপনাকে শাসন করার বয়স আমার হয়নি আদ্র। তবে আপনার যন্ত্রণা নিঃশেষ করার বুঝটুকু আমার ঠিকই হয়েছে। নিজের সবটুকু ভালোবাসা দিয়ে কেড়ে নিব আপনার সবটুকু কষ্ট। হাতের ভাঁজে গভীর একটা চুমু খেল তুলি। আদ্রের পায়ের উপর উঠে দু হাতে গলা জড়িয়ে প্রশ্ন করল, আপনি আমায় এত ভালোবাসেন কেন আদ্র? এক বিন্দু শোক লাভের আশায় তোমার ভালোবাসাটা ভীষণ জরুরি, তাই। বাহিরে তুমুল বেগে বর্ষণ হচ্ছে। বারান্দা দিয়ে সুরসুর করে হিমশীতল বাতাস এসে ঢুকছে রুমে। পুরো রুম জুড়েই ঠান্ডা হাওয়া বিরাজ করছে। হঠাৎ করেই বৃষ্টির আগমনে কিঞ্চিত শীতল স্রোত অনুভব করলেও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে তুলি। আদ্র তার সামনে বসে আছে স্কেল নিয়ে। হাতগুলো লাল হয়ে আছে বেচারির। এই নিয়ে 5 বার স্কেলের বাড়ি খেয়েছে। অপরাধ একটাই, বায়োলজি বেটে খাওয়ালেও এই মেয়ের মস্তিষ্কে ঢুকবে না। কার্ডিয়াক চক্রের অংশটা আদ্র অনেকবার বুঝিয়েছে, কিন্তু তুলি পড়ায় মনোযোগ না দিয়ে গালে হাত রেখে ব্যস্ত ছিল আদ্রকে অবলোকন করতে। 2 দিন পরে ক্লাস টেস্ট, কিন্তু এই মেয়ের পড়ালেখা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কোনোভাবেই আদ্র এটা মেনে নিতে পারছে না। প্রথমবার আদ্র ভালোভাবে বুঝিয়ে পড়ায় মনোযোগ দিতে বললেও বারবার সেম কাজটাই করছে তুলি। তুলির এহেন কাণ্ডে প্রচণ্ড রেগে গেল আদ্র। আদ্রর রাগ মানেই তো মহাবিপদের সংকেত। অবশেষে তাই হলো, যা হওয়ার। স্কেলের বাড়ি খেয়ে এখন আহ্লাদি ভঙ্গিতে কাঁদতে ব্যস্ত তুলি। যদি একটু মায়া হয় আদ্রর আর তাকে রেহাই দেয় এই বায়োলজি নামক পেন থেকে, তাই কান্নার বেগ আরও বাড়িয়ে দিল। চোখ কটমট করে টেবিলে স্কেল দিয়ে জোরে একটা বাড়ি দিল আদ্র। কেঁপে উঠল তুলি। চেয়ার থেকে উঠে দৌড় মারার প্রস্তুতি নিল। এই লোক সাংঘাতিক। বনের হিংস্র বাঘ ও বোধহয় ওনার চেয়ে অনেক ভালো। কথাটা ভেবেই পা বাড়াতে নিলেই হাতটা টেনে ধরল আদ্র। রাগী কণ্ঠে বলে উঠল, পালানোর চেষ্টা করবে না তুলা। পড়াটা কমপ্লিট করো জলদি। দেখো রাত 10টা বেজে গেছে, পড়াটা শেষ করো। ছলছল চোখে আদ্রর দিকে চাইল তুলি। সাথে সাথেই 2 চোখ বন্ধ করে নিল আদ্র। চোখ বুঝেই টিস্যু এগিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলল, চোখ মুছে পড়ে মনোযোগ দাও। আমি চোখ মেলে যদি তোমার চোখে 1 ফোঁটাও পানি দেখি, এবার স্কেল দিয়ে মারবো না, সোজা ছাদ থেকে ফেলে দেব। আদ্রের হুমকি শুনে চোখ মুছে মিনমিন করে পড়তে লাগলো। আর চোখে আদ্রর দিকে চাইতেই চোখ আটকে গেল আদ্রর নীলাভ চোখে। ঠোঁটের কোণে প্রস্ফুটিত হাসি। মেয়ে কণ্ঠে জিজ্ঞেস করলো, আমায় দেখতে থাকলে পড়বে কখন তোলা? আপনি এত সুন্দর হলে আমার চোখের কি দোষ বলেন তো ডাক্তার সাহেব? মন তো সারাক্ষণ আপনাকেই দেখতে চায়। তুলির সোজা সাপটা জবাবে চমকে উঠল আদ্র। তুলির আবেগময় কথা তার মনে সব সময় অস্বাভাবিক ঝড় তুলে। এখনো হচ্ছে। ইচ্ছে করছে তুলিকে বুকের মাঝে চেপে ধরতে, কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে আগলে রাখতে।
নিজের হাতের মুঠোয় হাতটা আঁকড়ে ধরে বলতে। এত আবেগী কথা বলবে না তোলা। 27 বছরের যুবকটার জন্য কি তোমার একটু মায়া হয় না? 17 বছরের এক কিশোরী কন্যা তুমি, অথচ আমাকে ভিতর থেকে নাড়িয়ে দেওয়া আমার জীবনে ধেয়ে আসা এক প্রকাণ্ড ঝড় তুমি। তুলিকে পড়াটা ভালোভাবে বুঝিয়ে দিয়ে উঠে দাঁড়ালো আদ্র। পা বাড়িয়ে দরজা পর্যন্ত এগিয়ে ফিরে আসলো আবারও। তুলি জিজ্ঞাসাসূচক দৃষ্টি নিক্ষেপ করতেই হাতটা টেনে লাল হয়ে যাওয়া হাতের ভাঁজে ঠোঁটের স্পর্শ বোলালো গভীরভাবে। তুলির হাতটা নিজের বুকের বাঁ পাশে চেপে ধরল খুব যত্ন করে। ঈষৎ কেঁপে উঠল তুলি। শরীরে রন্ধে রন্ধে বয়ে গেল শিহরণ। আদ্রর হাতে নিবন্ধ হাতটাও কাঁপতে লাগলো প্রচণ্ড। হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরে কোমল স্বরে বলে উঠল আদ্র। তোমার চোখের পানি ঠিক এখানটায় এসে আঘাত করেছে। এখনো মৃদু ব্যথা হচ্ছে। একটু একটু শাসন না করলে তুমি পরে মন দিতে পারতে না, তাই বুকে পাথর চেপে নিজের অস্তিত্বে একটুখানি ব্যথা দিয়েছে। এখন মনে হচ্ছে তোমাকে শাসনও করতে পারবো না আমি। দিন দিন ভীষণ দুর্বল হয়ে পড়ছে আমার হার্টটা। হৃদস্পন্দন স্বাভাবিকভাবে হয় না। হাতটা ছেড়ে দিয়ে তুলির কপালে চুমো এঁকে দিল আদ্র। স্তব্ধ হয়ে বসে আছে তুলি। তার হাতটাও যে দুর্বল হয়ে পড়েছে। আদ্র কথাগুলো কানে ঝংকার তুলে প্রতিধ্বনিত হতে লাগলো বারবার। অগ্নিযুগল আটকে আছে আদ্রর যাওয়ার পানে চেয়ে। হাতটা এখনো কাঁপছে। আদ্র চলে যেতেই উঠে দাঁড়ালো। আমরিনের রুমে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই তুলির চোখ গেল দরজায়। রাদীপ সাহেব দাঁড়িয়ে আছেন। তুলির মুখে হাসি ফুটে উঠল। আলতো হেসে বলল, ভেতরে আসুন খালু। রাদীপ সাহেব এসে চেয়ারে বসলেন। তুলি বিছানায় বসে নম্র স্বরে বলল, কি বললেন খালু? হালকা হাসলেন তিনি। তুলির মাথায় হাত রেখে জিজ্ঞেস করলেন, তুই কি আমার সাথে রাগ করেছিস মা? না খালু, রাগ করব কেন? আপনার সাথে আমার কোনো রাগ নেই। আমি জানি আপনি যা করেছেন সবার ভালোর কথা ভেবেই করেছেন। আমি আমার ছেলের ভালোটা বুঝতে পারিনি মা। সবসময় আমার সব ডিসিশন চাপিয়ে দিয়েছি ওর উপর। এত একরোখা রাগী মানুষ হয়েও আমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করেছে সর্বদা। কোনোদিনও আমার কোনো কথার অবাধ্য হয়নি। তোর বেলায় হয়েছে। তোকে পাওয়ার জন্য আমার সামনে মাথা নত করে চোখের জল ফেলেছি, কিন্তু আমি ওর ওই একটা আবদার মেনে নিতে পারিনি। আমার জন্য অনেক কষ্ট পেয়েছে। আমি যে মেয়ের ভালো চেয়েছি এমনটা নয়। আমি আমার ছেলের ভালো চাইতে গিয়ে ওকে দিনের পর দিন কষ্ট দিয়ে ফেলেছি। তুই তো আদ্রর থেকে অনেক বয়সে অনেক ছোট। আমার মনে হতো আদ্রর মনে তোর জন্য জেগে ওঠা ভালোবাসাটা ভুল। নিজের ছেলের জন্য তো আমি তোর সাথে অন্যায় করতে পারি না। তোরও তো ভালো লাগা আছে। তোর মনেও বয়সের সাথে কারো না কারো জন্য ভালোবাসা জাগতে পারে। সেটা ভেবে পিছিয়ে পড়ে আমি সামিরার সাথে বিয়ে ঠিক করি। আমি ভেবেছিলাম সামিরাকে বিয়ে করলে আদ্র ঠিক হয়ে যাবে, ভুলে যাবে তোকে। কিন্তু আমি ভুল ছিলাম। তুই আমাকে ভুল প্রমাণ করে দিলি। আমি কখনো ভাবতেও পারিনি তুই আদ্রকে ভালোবাসবি। আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আমি ভালো বাবা হয়ে উঠতে পারিনি তুলি। নিজের ছেলের মনের কথা বুঝেও কঠোর হয়েছিলাম। কথাগুলো বলতে বলতে কেঁদে দিলেন আদ্রর বাবা। গম্ভীর মানুষগুলোকে সহজে কাঁদতে দেখা যায় না। কোনো চাপা কষ্টের কারণেই তাদের চোখ থেকে ঝরে পড়ে জল। মলিন চোখে তাকিয়ে রইল তুলি। বাবার বয়সী এই লোকটাকে কাঁদতে দেখে খুব কষ্ট হচ্ছে তার। কণ্ঠে জড়তা নিয়ে বলল, নিজেকে সামলান খালু। আদ্র ভাই আপনাকে খুব ভালোবাসে। একবার কাছে টেনে নিন, দেখবেন আপনার ছেলে জমে থাকা সব কষ্ট অভিমান উধাও হয়ে গেছে। আপনি তো আমার আর আদ্রর ভালোই চেয়েছিলেন। এখন শুধু দোয়া করবেন আমাদের জন্য, সব ঠিক হয়ে যাবে। তুই ঠিক তোর মায়ের মতো। তোর মাও ঠিক এমন করেই সান্ত্বনা দিত। যেদিন তোর খালার বিয়ের তারিখ নির্ধারণ হয়ে গিয়েছিল, আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। তোর মা ভরসা দিয়েছিল আমায় যে তোর খালার বিয়েটা হতেই দেবে না। বয়সে ছোট থাকলেও তোর মতোই বেশ সাহসী ছিল। তোর খালাকে আমার সাথে পালাতে সাহায্য করেছে। আম্মু বলেছিল, তারপর বড় নানা ভাই অনেক বকেছে আম্মুকে, আর নানু তো অনেক মেরেছিল আম্মুকে। টানা 7 দিন গায়ে জ্বর ছিল আম্মু।
এইসব শুনে সবাই তো হেসে কুটি কুটি। আমি অনেক খুশি, মন থেকে খুশি যে রানুর মেয়ে আমার ছেলের বউ হবে। প্রথমে চিন্তা থাকলেও এখন সব চিন্তা দূর হয়ে গেছে। আমার ছেলেটা তোর জন্য জীবন দিতেও পিছুপা হবে না। ওকে কখনো কষ্ট দিস না মা, তোরা সুখে থাকলে আমি খুব শান্তি পাবো। আপনার ছেলের ধারের কাছেও কখনো কষ্ট দুঃখ ঘেঁষতে দিব না খালু। দোয়া করবেন আমি যেন বেস্ট পুত্রবধূ হতে পারি। তুলির কথায় হেসে দিলেন রাদীপ সাহেব। তুলিও হাসতে লাগলো তাল মিলিয়ে। আমাদের ভাবনা একটা গম্ভীর প্রকৃতির মানুষ হয়তো নিষ্ঠুর হয়, কিন্তু কখনো কখনো আড়ালে নরম প্রকৃতির একটা রূপও লুকিয়ে থাকে। নীল একটা শাড়ি হাতে নিয়েই আয়নার নিজেকে ঘুরে ঘুরে দেখছে তুলি। আজ রিমি ও সাগরের গায়ে হলুদ। সময় তো প্রবহমান, কারো জন্যই থেমে থাকে না। দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল। শাড়িটা আজ বিকালে এনে দিয়েছে আদ্র। শাড়ির আঁচলটা মাথায় দিয়ে লাজুক হাসল তুলি। সায়রা বেগম দ্রুত পা চালিয়ে ছুটে এলো তুলির রুমে। ঢুকতে ঢুকতে বললেন, বাহ, বেশ সুন্দর লাগছে তো আমার বৌমাটাকে। তো আঁচল মাথায় দিয়ে রাখলেই চলবে? পড়তেও তো হবে, আদ্র তো চলে আসবে এখনই। লজ্জায় চুপসে গেল তুলি। শাড়িটা সায়রা বেগমের হাতে ধরিয়ে দিয়ে বলল, পরিয়ে দাও খালামণি, আমরিন যাবে না? ওর শরীরটা একটু খারাপ, কাল যাবে বিয়েতে। শাড়িটা পরাতে পরাতে জবাব দিলেন সায়রা বেগম। খুব সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়ে তুলির দিকে মুগ্ধ নয়নে তাকালেন। তোকে একদম বউ বউ লাগছে তুলি। আমার তো এখন ইচ্ছে করছে তোকে ধরে বেঁধে আমার ছেলের বউ বানিয়ে দিতে। শাড়িতে তো তোর বয়সটাই ধরা যায় না। আমার লজ্জা করছে খালামণি। হেসে উঠলেন সায়রা বেগম। তারা দিয়ে চুলটা বেঁধে দিলেন সুন্দর করে। খোপায় গেঁথে দিলেন একটা সাদা গোলাপ। সম্পূর্ণ রেডি হয়ে তুলি নিচে নেমে এলো হাতে মোবাইলটা নিয়ে। সোফায় বসে অপেক্ষায় প্রহর গুনতে লাগলো আদ্রর জন্য। বিকেলে এসে আদ্র আবারও হসপিটালে চলে গেছে। ফোনে মেসেজের আওয়াজ আসতেই উঠে দাঁড়ালো তুলি। হাঁটতে হাঁটতে মেসেজটা ওপেন করতেই মুখে ফুটে উঠল হাসির ছাপ। তুলি জানতো মেসেজটা আদ্রই পাঠিয়েছে। ঝটপট গাড়ির কাছে চলে এসো তুলা। মেসেজটা পড়ে পায়ের গতি আরও বাড়িয়ে দিল তুলি। গাড়ির কাছে আসতেই দরজাটা খুলে দিল আদ্র। ভেতরে বসে আদ্রর দিকে চোখ ফিরিয়ে চাইতেই থমকে গেল তুলি। নীল পাঞ্জাবি পরেছে আদ্র, ফর্সা চেহারাতে নজরকাড়া হাসি। হয়তো হসপিটাল থেকে রেডি হয়ে এসেছে। তুলি চোখ জুড়েই যাচ্ছে বারবার। শত চেষ্টা করেও চোখ সরাতে পারছে না সে। আদ্র এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। গাড়ি স্টার্ট দিতেই ধ্যান ভাঙল তুলির। ধীর স্বরে বলে উঠল, আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন আদ্র? তোমার দিকে তাকালে যে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে তোলা। দৃষ্টি সামনে রেখেই ঘোর লাগা কণ্ঠে কথাটা বলল আদ্র। তুলি রবটের ন্যায় চক্ষু স্থাপন করে রইল আদ্রের দিকে। আদ্রর কথার মানে বোঝার চেষ্টায় লেগে পড়েছে তার মস্তিষ্ক। সারা রাস্তায় আদ্রর দিকে কাটিয়ে পার করে দিল মেয়েটা। তবুও খুঁজে পেল না আদ্রের সেই কথার মানে। গাড়ি থেকে বের হতেই আদ্র মুচকি হেসে জিজ্ঞেস করল, চোখ ব্যথা করছে না তো? তুলি যেন এখনো কোনো ঘোরের মাঝে ডুবে আছে। আনমনেই মাথা নেড়ে না বুঝালো। আলতো হেসে তুলির এক হাত টেনে কমিউনিটি সেন্টারে প্রবেশ করলো আদ্র। মেয়েটা বড্ড অবুঝ। রিমি তুলিকে দেখতে পেয়েই জড়িয়ে ধরল। কেমন আছে তুলি? আলহামদুলিল্লাহ আপু, শুভকামনা তোমার নতুন জীবনের জন্য। তোমাকেও অগ্রিম শুভকামনা তোমার ও আদ্রের বিয়ের জন্য। পায়েল, অন্তু, সাগর নিবিড় ও শুভকামনা জানালো। আফসোসের সুরে অন্তু আদ্রের দিকে তাকিয়ে বলল, ইস, কত কষ্টদায়ক যে অপেক্ষা করা। পিচ্ছি মেয়েদের প্রেমে পড়লে এই একই জ্বালা,
অপেক্ষা করতে থাকো, করতে করতে বুড়ো হয়ে যাও। অন্তুর কথা শুনে লজ্জায় মাথা নত করে ফেলল তুলি। আদ্র তুলিকে এক হাতে জড়িয়ে নিয়ে অন্তুর উদ্দেশ্যে বলল। মৃত্যুর আগ পর্যন্ত আমি অপেক্ষা করতে রাজি আছি। সবাই হই হুল্লোড় করে বলে উঠল, ইহাই তো ট্রু লাভ। আদ্র মুগ্ধ হাসি উপহার দিয়ে বলল, দেখবি একদিন আমাদের প্রণয় কাহিনী তোদের নাতি নাতিদের শোনাবে। একরাশ হাসি হাসল সবাই। মেতে উঠল অনুষ্ঠানে। তুলির এসব অনুষ্ঠানে ভীষণ অস্বস্তি লাগে, ক্লান্তিও ঘিরে ধরে। শুধুমাত্র রিমির জন্যই আসা। 12টা বেজে গেছে। সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে এলো সেন্টার থেকে। গাড়িতে বসেই তুলির খালি কোমর আঁকড়ে ধরে নিজের একদম কাছে টেনে নিয়ে আসলো আদ্র। আচানক হামলায় প্রচণ্ড জোরে কেঁপে উঠল তুলির হৃৎপিণ্ড। আদ্রর চোখে চোখ রাখতেই নিজেকে সামলানো বেগতিক হয়ে পড়ল তুলির। চোখ দুটিতে মুগ্ধতার ছাপ, ঠোঁটে লেগে আছে অমায়িক হাসি। দম বন্ধ হয়ে আসছে তুলির। এই হাসি তুলির মনে মাদকতার মতো কাজ করে। আদ্র নিজের গালটা এগিয়ে তুলির গালে স্লাইড করলো আলতো করে। তুলির কানের পাতায় ঠোঁট ছুঁয়ে দিল। শাড়িতে খামচে ধরল তুলি নিজের দুহাত। কানের কাছে প্রতিধ্বনিত হচ্ছে আদ্রর স্লো ভয়েস। বলেছিলাম না ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। দু চোখ বুজে আদ্রর বুকে মাথা এলিয়ে দিল তুলি। নিশ্চুপ থাকা ছাড়া আর কোনো পথ দেখছে না সে। হৃৎপিণ্ডের দ্রুত গতিতে ওঠানামা ক্ষণে ক্ষণে কাঁপিয়ে তুলছে তাকে। এক হাতে তুলিকে জড়িয়ে গাড়ি স্টার্ট দিল আদ্র। সমস্যা বাঁধল মাঝপথে এসে। গাড়ি বন্ধ হয়ে যেতেই ঘুম ঘুম চোখে মাথা তুলে তাকালো তুলি। কি হয়েছে আদ্র? গাড়ির চাকা হয়তো পাঞ্চার হয়ে গেছে, এক্সট্রা চাকাও তো নেই গাড়িতে। এখন আমরা বাড়িতে কিভাবে যাব আদ্র? আটকে উঠে কথাটা উচ্চারণ করলো তুলি। দেখি গাড়ি পাই কিনা। রাস্তার কিনারায় আদ্রর বাহুতে হাত জড়িয়ে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রইল তুলি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কোনো গাড়ি না পেয়ে বাড়ির ড্রাইভারকে কল করার জন্য মোবাইলটা বের করতেই একটা মেয়ে এসে বলে উঠল, ও স্যার, পাশের মায়েরার থাইকা আমি বহু সুন্দর, আপনি আমার লইয়া যান, কম টাকা দিলেও হইব, আপনি যা হ্যান্ডসাম। কথাটা তুলির কর্ণপাত হতেই চরচর করে রক্ত উঠে গেল মাথায়। কষিয়ে থাপ্পড় মেরে দিল মেয়েটার গালে। হতভম্ব হয়ে গেল আদ্র। কলে ব্যস্ত থাকায় ভালোভাবে খেয়াল করেনি সে। তুলির রাগী মুখ দেখে বিস্ময়ে থ মেরে গেল। থাপ্পড় মেরে ক্লান্ত হয়নি তুলি, তেড়ে গেল মেয়েটার দিকে। গলা টিপে ধরতেই পিছন থেকে কোমর ধরে টেনে আনলো আদ্র। তুলি লাগাতার চিল্লিয়ে বলতে লাগলো, অসভ্য মাইয়া, তোরে আজ মেরেই ফেলবো আমি। আমার আদ্রর দিকে তাকাইলি কেন? হ্যাঁ, আমার আদ্রকে বাজে অফার করস? তোর চোখ খুলে ফেলবো আজ, হাত ভেঙে ফেলবো, জিহ্বা কেটে হাতে ধরিয়ে দিব। কথাগুলো বলে হাত পা ছুটতে লাগলে অনবরত। হাতের কোনোই দিয়ে বিচ্ছে আদ্রর বুকে। ব্যথা পেলেও দাঁত চেপে সহ্য করে নিচ্ছে। বড় বড় শ্বাস ফেলে মেয়েটা ভয়ে দৌড় লাগালো, কোনো দিকে না তাকিয়ে। তুলির ছোটাছুটি থামানোর কোনো উপায় না পেয়ে ঘুরিয়ে নিজের সাথে শক্ত করে চেপে ধরল আদ্র। আদ্রর বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল তুলি। বুকটা ধুক করে উঠল আদ্রর। অস্থিরতা ফুটে উঠল চোখে মুখে। তুলির মুখটা দুহাতে আগলে নিয়ে বলল, কাঁদছো কেন? আমি কখনো আপনাকে অন্য কারো হতে দিব না আদ্র। আপনি আমার থাকবেন, সব সময় থাকবেন তো? থাকবো। এখন কান্না অফ করো। বলেছি না তোমার চোখের পানি আমার হৃদয়ে রক্ত হয়ে ছড়ে। আরেকটা ভয়াবহ কাণ্ড ঘটে গেছে আদ্র। কি? শাড়ি কুচিগুলো বোধহয় খুলে পড়ে যাবে। করুণ সুরে কথাটা বলল তুলি। আদ্রর ভীষণ হাসি পেল তুলির কথা শুনে। ঠোঁট দুটো প্রসারিত করে বলল, কুচিগুলো ধরে রাখতে পারবে তো?
কিন্তু ব্যাস, তাহলে আর কি, চলেন তুলরানি। তুলিকে কোলে তুলে নিল আদ্র। এক হাতে আদ্রর পাঞ্জাবি খামচে ধরে অন্য হাতে কুচিগুলো চেপে ধরে রাখল তুলি। এক নজরে তাকিয়ে রইল আদ্রর হাস্যোজ্জ্বল মুগ্ধময় চেহারার দিকে। প্রশান্তির বাতাস ছেয়ে গেল মনে। তুলির ছোট্ট মনের একটাই প্রত্যাশা, চিরকাল এই প্রশান্তির কারণ থাকুক তার অন্তর জোরে। ব্যালকনিতে দাঁড়িয়ে মন মাতানো হাওয়া গায়ে মেখে নিচ্ছে তুলি। একটু আগেই বাসায় এসেছে। গভীর রাতে ভেসে আসা শীতল বাতাস চোখে মুখে এসে লাগতেই দু চোখ বন্ধ করে উপভোগ করতে মগ্ন হয়ে পড়েছে। মনের মধ্যে জমে থাকা ভালো লাগাটা ধীরে ধীরে বিস্তার লাভ করছে। তুলির কাঁদতে ইচ্ছে করে, ভীষণ ইচ্ছে করে কাঁদতে। কল্পনাতীত ছিল জীবনে আদ্রের মতো একটা মানুষকে পাওয়া। বাবা মায়ের ভালোবাসা থেকে বছরখানেক আগে বঞ্চিত হওয়ার পর কখনো আর এমনভাবে কেউ আগলে রাখেনি তাকে। এই পরিবারের প্রত্যেকটা সদস্য কতটা নির্লিপ্তভাবে আপন করে নিয়েছে তাকে। আদ্রর ভালোবাসা তার হৃদয়ের গহীনে জমে থাকা সবটুকু কষ্টই নিঃশেষ করে দিয়েছে। এত বেশি তো তুলি তার ছোট্ট জীবনে কখনো চায়নি, তবুও চাওয়ার চেয়ে বেশি তার প্রাপ্য হয়েছে। আদ্রর মুখের প্রশস্ত হাসি তার প্রশান্তির এক বিশেষ কারণ। আকাশে ছড়াছড়ি তারাগুলোও হয়তো বিশাল খুশি তুলির জন্য, তাই তো এত ঝলমল করছে। প্রশস্ত চাঁদ ও তার জ্যোৎস্না ছড়িয়ে দিয়ে চারদিকটা কেমন আলোকিত করে রেখেছে। তুলির মনেও যে স্বচ্ছ আলোর ছড়াছড়ি। ভালোবাসার আবেশে দিন দিন আসক্ত হয়ে পড়ছে মেয়েটা। আজকাল তো মনে হয় জীবনের তার সবচেয়ে বড় প্রাপ্তি আদ্র। মিনমিন করে ধীর কণ্ঠে বলল, আমি আমার এত বছরের জীবনে কিছু করতে পারিনি আদ্র, কিন্তু আপনাকে অর্জন করতে পেরেছি। আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন আমার আদ্র আহানা। সময়ের স্রোতে শত সাফল্যতার আমায় ধরা দিল, আপনি আমার শ্রেষ্ঠ অর্জন হয়ে থাকবেন চিরকাল। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন নয়, তুমি আমার অস্তিত্ব তোলা। আচমকা পুরুষালী ভরাট কণ্ঠ শুনে তুলির হৃৎপিণ্ডটা ছলকে উঠল বজ্রপাতের ন্যায়। ভয় পেলেও মুখে ফুটল মৃদু হাসি। ইস, উনি কিভাবে শুনে ফেললেন? মনে মনে প্রশ্নটা করেই পাশ ফিরে আদ্রকে নিজের খুব নিকটে পেল। থরথর করে কাঁপতে লাগলো বুকটা। আদ্র চোখে ঘুমের রেশ, লাল হয়ে আছে চোখ দুটো। নেশা মিশ্রিত চোখে চেয়ে ছোট্ট একটা ধাক্কা খেল হৃদয়। মুখ ফিরে আকাশের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। নীরবতা কাটিয়ে প্রশ্ন করল, না, ঘুমিয়ে এখানে কি করছে? তোমার সাথে আকাশে তারার মেলা দেখতে আসলাম। তারাগুলো অনেক সুন্দর, তাই না? কোনো জবাব দিল না আদ্র। তুলির কোমরের এক পাশে হাত রেখে নিজের কাছে টেনে নিল। জমে গেল তুলি। এক হাত দিয়ে খামচে ধরল রেলিংয়ে রাখা আদ্রর এক হাত। মুখ তুলে চাইতে চাঁদের ঝলমলে আলোয় দৃষ্টি আটকে গেল আদ্রর মুখের দিকে। তুলির চোখ যতবারই আদ্রতে দৃষ্টি নিক্ষেপ করে ততবারই বেহায়া মন আটকে যায় আদ্রর চেহারায়। নিজেকে তখন ফিকে লাগে তুলির কাছে। আবছা আলোতেও আদ্রর চেহারায় কতটা উজ্জ্বলতা, আর নীলাভ দুটি চোখের মাদকতা তো গ্রাস করে নিচ্ছে তুলিকে। তুলির ইচ্ছে করছে আদ্রর সারা মুখে কালি মেখে দিতে। ওই অসভ্য ফাজিল মেয়েটাও সুদর্শন বলেছিল, যা মনে পড়লে মেজাজ তুঙ্গে উঠে যায় তুলির। দাঁত কিরমির করে দমিয়ে রাখছে রাগটুকুকে। তুলির চোখের দিকে তাকিয়ে হালকা হাসলো আদ্র। আমার তোলার চোখের আগের অভ্যাস দেখতে পাচ্ছি কেন? এই মেয়েটার জন্য। তুমি তো মেরেই ফেলতে মেয়েটাকে। বাই দ্য ওয়ে, মেয়েটা কিন্তু অনেক। আদ্রকে বলতে না দিয়ে আদ্রর হাতে খুব জোরে কামড় বসিয়ে দিল তুলি। ব্যথায় কিছুটা
বিরক্তি সূচক শব্দ বেরিয়ে এলো আদ্রর মুখ থেকে। ভেজা বেড়াল হয়ে গেল তুলি। আদ্র রাগী চোখে তাকাতেই বলে উঠল, মিথ্যে কথা বলতে আটকে দিলাম ডাক্তার সাহেব। মেয়েটা যখন এসেছিল আপনার চোখ তো মোবাইলে নিবন্ধ ছিল, আর বাকি সময়টুকু আমাকে সামলাতে। এই মেয়ে, তোমার সাহস তো কম না? আমাকে রাক্ষসের মতো কামড় বসিয়ে দিলে। বড্ড বার বেড়েছে তোমার। কথাটা বলেই তুলির দুহাত পেছন থেকে চেপে ধরে নিজের আরেকটু কাছে টেনে নিল আদ্র। ভয়ে চুপসে গেল তুলির মুখটা। সে তো ভেবেছিল আদ্র হয়তো কিছু বলবে না, কিন্তু এখন তো আদ্র রাগী কণ্ঠ শুনে গলা শুকিয়ে যাচ্ছে, হার্টবিটও হচ্ছে দ্রুতগতিতে। ভয়ের চোটে তুলি গড়গড় করে বলল, ভুল হয়ে গেছে ডাক্তার সাহেব, আর এমন অপরাধ করব না। আপনি চাইলে সারা রাত আপনার পা টিপে দিব, মাথা টিপে দিব, গলাও টিপে দিব। গলা টিপিয়ে দিবে তুলা? চোখ কপালে তুলে জিজ্ঞেস করলো আদ্র। ঢোক গিলল তুলি। আরও কিছু বলতে নিলেই ঠোঁটে আদ্রর আঙুলের স্পর্শ পেয়ে থমকে গেল। প্রকাণ্ড এক তুফান শুরু হলো হৃদমাঝারে। মুখে হাসি ঝুলিয়ে আদ্র খানিকটা ঝুঁকে গেল তুলির দিকে। লজ্জায় অভিশঙ্কায় ধুকপুক করতে লাগলো তুলির বুকটা। কিছুটা পেছনে হেলে যেতেই আলতো করে তুলির অধরে নিজের ওষ্ঠাধয় বুলালো আদ্র। আগের চেয়েও অধিক জমে গেল তুলি। চোখ বুজে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ল। আমতা আমতা করে বলে উঠল, আমি পড়ে যাব আদ্র। ভয় নেই, আমি আছি না। ধপ করে চোখ মেলল তুলি। আদ্রর নেশাময় চাহনিতে স্থির করল নিজের দু চোখ। আদ্রর মুখে উচ্চারিত কথাটা অনাবিল শান্তি বয়ে আনল তুলির মনে। অনুভূতিগুলো গহীনে চিৎকার করে বলতে লাগলো, ভয় নেই তুলা, তো ডাক্তার সাহেব আছে তো? এতটা আশ্বাস দিয়ে কথা তো কখনো কেউ বলেনি, কেউ তো তার জন্য এতটা ভাবেনি। হাতে হ্যাচকা টান অনুভব করতেই আদ্রর বুকে গিয়ে পড়ল। বুকে মাথা ঠেকিয়ে আদ্রর পিঠে নিজের দুহাত রেখে জড়িয়ে ধরল শক্ত করে। পরম আবেশে আবারও বুঝে নিল ডাগর ডাগর আখিদয়। পূর্ণতা যেন তুলিকে ঘিরে ধরেছে আষ্টে পিষ্টে। আজও শান্তির একটা ঘুম হবে তার। তুলির ছোট্ট জীবনের একটাই শান্তির উৎস তার ডাক্তার সাহেব। আদ্র কিছুক্ষণ তুলিকে জড়িয়ে রেখে নরম স্বরে ডেকে উঠল, তুলি। কোনো সাড়া শব্দ নেই। চারদিকে নিস্তব্ধতার মাঝে তুলিও নিস্তব্ধ হয়ে পড়েছে। কোনো শব্দই আদ্রর কর্ণগোচর হলো না। তুলির দিকে তাকাতেই দেখতে পেল গভীর ঘুমে তলিয়ে গেছে মেয়েটা। এই মেয়ের এতক্ষণ ঘুম আসছিল না, অথচ আদ্রর প্রশস্ত বুকে মাথা রাখতেই পাড়ি জমালো ঘুমের রাজ্যে। কোলে তুলে রুমে এনে শুয়ে দিল আদ্র। এসির পাওয়ারটা কমিয়ে দিয়ে কাঁথা টেনে দিল গায়ে। তুলির একটা অভ্যাস আছে, শীত হোক কিংবা গরম 12 মাসই গায়ে কাঁথা দিয়ে ঘুমায়। তার মনে এক উদ্ভট ধারণার বসবাস আছে, তা হলো গায়ে কাঁথা মুড়ি দিয়ে না ঘুমালে কেউ তাকে পা ধরে টেনে নিয়ে যাবে। প্রথম প্রথম তুলির উদ্ভট অভ্যাসটা শুনে ভীষণ চমকে ছিল আদ্র। তার মন বলল মেয়েটা আসলেই নিতান্তই বাচ্চামো স্বভাবে। তুলির মাথার কাছে হাঁটু গেড়ে বসে পড়ল কোনো শব্দবিহীন। তৈলাক্ত মুখে চোখ বলিয়ে গভীর একটা চুমু খেলো কপালে। নেশাতুর কণ্ঠে উচ্চারণ করল, আর তো মাত্র কয়টা মাস, তারপর 17-র গণ্ডি পেরিয়ে 18-তে পা রাখবি তুমি। ঠিক অপেক্ষা করে নেব, যেমনটা করে এসছি বছরের পর বছর। মাসখানেক পেরোলে প্রতি রাতে আমার বুকিয়ে হবে তোমার ঠাই। নিত্যদিনের মতো নতুন নতুন অনুভূতি নিয়ে উড়ে বেড়াবে আমার অন্তরের গহীনে। খয়েরি কালার লেহেঙ্গা পরে ওড়নাটা এক সাইডে মেলে দিল তুলি। কালো লেহেঙ্গাটা 2 হাতে আঁকড়ে ধরে দ্রুতগতিতে ছুটে এলো আমরিন। বড় বড় শ্বাস ফেলে বলল, এই তুলি, হয়েছে তোর? ভাইয়া নিচে অপেক্ষা করছে। ভাইয়ার কিন্তু লেট করা একদম পছন্দ না। চলো। আমরিনের সাথে বের হয়ে আসলো তুলি।
লেহেঙ্গা দুহাতে আগলে নিয়ে তাড়াতাড়ি পা চালাতে ব্যস্ত হয়ে পড়ল। অলরেডি কিছুটা লেট করে ফেলেছে সে। আদ্র হয়তো রেগে বোম হয়ে আছে। একদমই তাকাবে না তুলি আদ্রর দু চোখে। তাকালেই দেখা যাবে চোখ থেকে আগুনের ফুলকি ঝরে পড়ছে, যা নিমেষেই ভস্ম করে দিবে তাকে।